একটা হচ্ছে জ্বর থাকবে, জ্বরটা খুব উচ্চমাত্রা জ্বর থাকে, সাধারণত 105-106 ডিগ্রি টেম্পারেচার থাকে ফারেনহাইট। সাথে একটা ক্যারেক্টারিস্টিক র্যাশ থাকবে, পুরো শরীরে একটা র্যাশ থাকে। র্যাশগুলো টাচ করলে হাতে লাগবে না, একদম লালচে র্যাশ, সাধারণত ফেস থেকে শুরু হয়, কানের পেছনে, এই এরিয়াগুলো দিয়ে শুরু হয়ে পুরো বডিতে ছড়িয়ে যায়। এবং র্যাশটা হয় হচ্ছে জ্বর শুরু হওয়ার 3য় দিন থেকে 5ম দিন, এই সময়টার মধ্যে, সাধারণত 4র্থ দিনে বেশি হয়। এই দুটো থাকতেই হবে, র্যাশ এবং জ্বর। তার সাথে 3C বলি আমরা, কাফ মানে কাশি, আরেকটা সি হচ্ছে করাইজা মানে নাক দিয়ে পানি পড়ছে, সর্দি, আরেকটা সি হচ্ছে কনজাংটিভাইটিস, দ্যাট মিনস রেড আই। তাহলে কাশি, সর্দি, ঠান্ডা কাশি যেটা, সাথে হচ্ছে লালচে চোখ, এই তিনটার যে কোনো একটা যদি থাকে, অনেকের সাথে দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এই লক্ষণগুলো মূল। এটা হলেই কিন্তু ক্লিনিক্যালি আমরা ধরে নেই এটা মিজলস। এবং এখন যেহেতু আপনার আউটব্রেক অনেক বাচ্চাদের হচ্ছে, সেহেতু এই ধরনের সিমটম মানেই হচ্ছে এটা প্রাইমারি ডায়াগনোসিস হয়ে যাবে যে এটা মিজলস। তারপরে ক্লিনিক্যাল হওয়ার পরে হয়তো ল্যাব টেস্ট কনফার্মেশনের জন্য পরীক্ষা করা লাগতে পারে, বাট ওগুলো আউটব্রেকের সময় আসলে খুব একটা প্রয়োজন হয় না। ক্লিনিক্যাল সিমটম দেখেই আসলে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। একটা মা যখন বুঝবে এই লক্ষণগুলো দেখে যে তার শিশুটি হামে আক্রান্ত হয়েছে, তখন করণীয় কী? মিজলস যেহেতু ভাইরাসজনিত রোগ, আমরা সবসময় জানি, আমরা কোভিড মোকাবেলা করেছি এর আগে, যে এটার আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, যে আমি একটা ওষুধ দিব, যেমন নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, ভালো হয়ে গেছে। এটা কিন্তু সেরকম না। যেহেতু ভাইরাসের এগেনস্টে আমাদেরকে কাজ করতে হয়, সেহেতু এর ম্যানেজমেন্টটা হয় সিমটোম্যাটিক। দ্যাট মিনস বাচ্চার যে এই লক্ষণগুলো আছে, লক্ষণগুলোকে ম্যানেজ করার জন্য আমি কী কী পদক্ষেপ নিতে পারি। তো যেহেতু হাই ফিভার থাকে, জ্বর থাকে অনেক বেশি বাচ্চার, জ্বরের জন্য আমরা সবাই জানি যে আমরা ওজন অনুসারে আমরা প্যারাসিটামল সিরাপ খাইয়ে দিব, অথবা সাপোজিটরি ইউজ করব। বারবার শরীরটাকে একটু মুছিয়ে দাও কুসুম গরম পানি দিয়ে, এটা হচ্ছে জ্বরের ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে জ্বর হলে সবসময় আমাদের শরীর থেকে প্রচুর পানি চলে যায়, লস হয়, ডিহাইড্রেশন হয়। সে কারণে পর্যাপ্ত তরল খাবার, বাচ্চা যদি বুকের দুধ খাওয়া বেবি হয় তাহলে তাকে ব্রেস্টফিড ঘন ঘন করাবে। এবং বাচ্চা যদি 6 মাসের বড় হয় তাহলে স্বাভাবিকভাবেই তাকে বাড়তি যে খাবারগুলো, অন্যান্য পানি, খাবার স্যালাইন হতে পারে, ফলের রস হতে পারে, জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, যে কোনো লিকুইড ফর্মে খাবারটাকে একটু বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি একটা মিথ আছে মিজলস হলে, যেমন আগে এটা প্র্যাকটিস করা হতো যে হাম হয়েছে মানে প্রোটিন বন্ধ করে দিতে হবে, আমি যেহেতু খাবার খাওয়ানো যাবে না, তাহলে র্যাশ বেড়ে যাবে, বাচ্চা বেশি অসুস্থ হয়ে যাবে। এটা ভুল ধারণা, কারণ আমরা মিজলস হলে দেখি যে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হয়ে গেছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতাকে যদি আমার স্ট্রেংথেনিং করতে হয়, শক্তিশালী করতে হয়, ডেফিনেটলি আমিষের পরিমাণ বাড়াতে হবে। সো এই সময় আমাদের যেটা করতে হবে, খাদ্য তালিকায় পর্যাপ্ত আমিষ রাখতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ, শিশুর বয়স অনুযায়ী যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা করতে হবে, ঠিক আছে। আর এর পরবর্তীতে যে প্রবলেমটা হয় বেসিক্যালি, যে বাচ্চার যে ভিটামিন এ রিজার্ভ, এটা তো কমে যাচ্ছে। সো দিস ইজ ম্যান্ডেটরি যে একটা বাচ্চার মিজলস যদি আমি সাসপেক্ট করি, আমার সন্দেহ হচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ভিটামিন এ ক্যাপসুলটা বাচ্চাকে দিয়ে দেবো। এটা বয়স অনুযায়ী আমরা দেই 6 মাস পর্যন্ত। 6 মাস থেকে নিচে যদি হয় তাহলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, যদি 6 মাস থেকে 1 বছর হয় তাহলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং যদি 2 বছরের বড় হয় তাহলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এবং মিজলস যদি আমার হাইলি সাসপেশন থাকে সেক্ষেত্রে 2টা ডোজ দেওয়ার নিয়ম। যেদিন আমি সাসপেক্ট করব সেদিন সেকেন্ড দিন একটা সেকেন্ড ডোজ। এটা দিলে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আবার বেটার হয়, যে কারণে কমপ্লিকেশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এগুলো হচ্ছে হোম ম্যানেজমেন্ট বেসিক্যালি, হ্যাঁ, যে মা যেগুলো করতে পারে। আরেকটা জিনিস মার কনসার্ন থাকতে হবে যে কখন উনি হোম ম্যানেজ করছেন উনি, কিন্তু জটিলতা তো হতে পারে যে কোনো সময়, যে এই কনসার্নগুলো না থাকতে হবে যে বিপদ চিহ্নগুলো কী কী, যে কখন সে হাসপাতালে চলে আসবে আবার বাচ্চাটিকে নিয়ে। হ্যাঁ, তো একটা হচ্ছে যেহেতু নিউমোনিয়া হয় এই ক্ষেত্রে একটু সর্দি কাশি থাকতে পারে, কিন্তু যখন আমরা দেখব যে বাচ্চা তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, বাচ্চা খুব বেশি সিক হয়ে গেছে, তার রেসপিরেটরি যে সিমটমগুলো সেগুলো বেড়ে গেছে, তখন তাকে হাসপাতালে চলে আসতে হবে। বাচ্চার ডায়রিয়া হচ্ছে অনেক বেশি, এত বেশি ডায়রিয়া হচ্ছে যে ফ্লুইড খাইয়ে সে ম্যানেজ করতে পারছে না, খাবার স্যালাইন যতটুকু খাওয়াচ্ছে তার চেয়ে বেশি, বাচ্চা নেতিয়ে পড়েছে, কোনোভাবে বাসায় রাখা যাবে না, হসপিটালাইজ হতে হবে। এনকেফালাইটিস যেটা আমরা বলি মস্তিষ্কের প্রদাহ, এক্ষেত্রে কিন্তু বাচ্চার আচরণগত কিছু পরিবর্তন হয়, যে বাচ্চা স্বাভাবিক আচরণ করে না, সে একটু ডিসওরিয়েন্টেড থাকে, একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, হয়তো বাবা মাকে চিনতে পারছে না, হ্যাঁ, তো অথবা আনকনশাস পর্যন্ত হতে পারে, অজ্ঞান হয়ে গেছে বাচ্চা। এটা তো খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন, চলে আসতে হবে। কানে ইনফেকশান হতে পারে, খুব কমন। কানের ইনফেকশান তো আমরা বুঝতে পারি, পেইন ফিল করবে বাচ্চা, কান্নাকাটি করবে অনেক বেশি, যে বাচ্চা বলতে পারবে সে বলবে ব্যথা হচ্ছে, হ্যাঁ, এরকম হলে আমরা হসপিটালে চলে আসব। এগুলো হচ্ছে সবচেয়ে কমন যে সিমটমগুলো আমরা পাই। আরও কিছু লং টার্ম সিমটম আছে যেগুলো অনেক বছর পরে প্রকাশ পায়।